স্বাগত আরেকবার দেখছেন রেডিও স্পিক। পুষ্টি খাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ সঠিক পথে নেই এমন তথ্য উঠে এসেছে বৈশ্বিক পুষ্টি প্রতিবেদনে। আন্তর্জাতিক খাদ্য নীতি গবেষণা প্রতিষ্ঠান IFPRI এর 2014 সালের বৈশ্বিক পুষ্টি প্রতিবেদনে এই সব তথ্য জানা গেছে। ইতালির রোমে 19 থেকে 21 নভেম্বর অনুষ্ঠেয় দ্বিতীয় আন্তর্জাতিক পুষ্টি সম্মেলন উপলক্ষে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশি শিশুদের খর্বরতা, কৃশতা, অতি ওজন এবং নারীদের রক্তস্বল্পতা কমানোর ক্ষেত্রে পুষ্টি পরিস্থিতির তেমন উন্নতি হচ্ছে না। প্রতিবেদনে আরো বলা হয়েছে, বিশ্বের প্রতিটি দেশেই অপুষ্টির সমস্যা আছে। বিশ্বের 200 থেকে 300 কোটি মানুষ বিভিন্ন ধরনের অপুষ্টির শিকার। কেউ বয়সের তুলনায় খর্ব, কৃশ বা কম ওজনের, কেউ স্থূল, আবার কেউ অনুপুষ্টি উপাদানের ঘাটতিতে ভুগছে। হাড্ডিসার শিশু, শ্বাসকষ্টে ভোগা স্থূলকায় মানুষ, প্রথম জন্মদিন আগে মারা যাওয়া শিশু, এসবই অপুষ্টির নানা চেহারা। প্রতিবেদনে পুষ্টির চ্যালেঞ্জকে একবিংশ শতাব্দীর উন্নয়নের চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করা হয়েছে। এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে থাকছেন খুলনা, বরিশাল, বগুড়া, সিলেট এবং সিলেটের সিভিল সার্জন এবং রাঙ্গুনিয়া উপজেলা হেলথ কমপ্লেক্সের মেডিকেল অফিসার। শুরুতেই যাচ্ছি খুলনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ইয়াসান আলী সরদারের কাছে। ডাক্তার ইয়াসান আলী সরদার, পুষ্টি সেবা দিতে সরকারি কোনো উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে এরকম কোনো তথ্য কি আপনার কাছে আছে, নাকি আপনারা শুধু রোগীদের চিকিৎসা সেবা নিয়েই বেশি ব্যস্ত থাকতে আপনাদের হচ্ছে? জনাব ডাক্তার মোহাম্মদ ইয়াসিন আলী সরদার। ধন্যবাদ চ্যানেল ইন্ডিপেন্ডেন্টকে যে এতটা একটা সুন্দর কোশ্চেন করার জন্যে। তা আমরা শুধু আমাদের চিকিৎসা শুধু রোগীদের সেবার জন্য, এই চিকিৎসা সেবা দেওয়ার জন্য না, আমাদের কিউরেটিভ, প্রিভেন্টিভ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ তিনটা রোল মেন কাজ করে। তো কিউরেটিভ আমরা চিকিৎসা দিয়েই থাকি, পাশাপাশি এই পুষ্টি বিষয়ে আমাদের সরকারের নিজস্ব প্রোগ্রাম আছে, যেমন NNS ন্যাশনাল নিউট্রিশন সার্ভিস, ডিজি হেলথ ঢাকা, মহাখালী আর কি। ওখান থেকে আমাদেরকে সারা দেশে আমাদের ডাক্তারদের নিয়ে ট্রেনিং দেওয়া হয় এবং ট্রেনিং আমরা আবার ডিসিমেট করি উপজেলা লেভেল, উপজেলা থেকে একেবারে ইউনিয়ন পর্যায়ে আমরা এই নিউজটা ডিসিমেট করি। আর পুষ্টি কার্যক্রমের জন্য আমাদের একেবারে ইউনিয়ন পর্যায়ে যে কমিউনিটি ক্লিনিক আছে, সেখানে CHCPদের আমাদের ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে, হাইট ওয়েট মাপার জন্য ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে, যাতে আমরা বাচ্চাদের পুষ্টি স্ক্রুটিনি করতে পারি। বয়সের তুলনায় তার ওয়েটটা বেশি কিনা, হাইটটা কম কিনা, হাইটটা বেশি কিনা, সব আমাদের উপজেলা লেভেলে আমাদের। ডাক্তার ইয়াসিন আলী সরদার, আমাদের কাছে এখন একটি তথ্য আছে যে খুলনা জেলায় 0 হতে 59 মাস বয়সী মোট শিশুর মধ্যে পুষ্টিহীনতায় ভুগছে 25.7% শিশু। আমরা যদি সরল হিসাব করি, প্রতি 4টি শিশুর একটি আসলে পুষ্টিহীনতায় ভুগছে খুলনায়। এর কারণ কি বলে আপনি মনে করেন? আপনাদের অনেক রকম উদ্যোগ আছে, তারপরও এটি কেন হচ্ছে? জনাব ইয়াসিন আলী সরদার। হ্যাঁ, কিছু কিছু হচ্ছে, যেমন আমাদের অনেকগুলো উপজেলা আছে যেগুলো অনেক রিমোটেস্ট এরিয়া, সেখানে হয়তো আমাদের স্বাস্থ্যকর্মীরা পৌঁছায়, কিন্তু মারা অশিক্ষিত থাকায় আমাদের উপদেশগুলো, আমাদের হেলথ এডুকেশন দেয়, সেগুলো প্রপারলি ফলো করে না। এটা একটা কারণ হতে পারে। আর এখন আর খাদ্যর অভাবে অপুষ্টিতে ভুগছে এমন তথ্য আমাদের জানা নেই এখন খাদ্যে, বা বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। এনজিওগুলো এখন যে সমস্ত পরিবার আছে তাদের উঠোনে শাকসবজি লাগার ব্যবস্থা করে, মুরগির খাঁচা তৈরি করে দেয়, সেখানে মুরগি পালন করে, সেখান থেকে ডিম পায়। কাজেই এই মা যদি পুষ্টি পায়, বাচ্চাও পুষ্ট বাচ্চা হবে। আর এছাড়া আমাদের স্বাস্থ্য বিভাগ থেকে মাদেরকে হেলথ এডুকেশন দেওয়া হয়, পুষ্টিকর খাদ্য দেওয়ার ব্যবস্থা করা হয়। আমরা ইনফ্যান্ট অ্যান্ড ইয়ং চিলড্রেন ফিডিংয়ের জন্য উপদেশ দিয়ে থাকি, যেমন আর্লি ইনিশিয়েশন অফ ব্রেস্ট ফিডিং করাইতে হবে। ডক্টর ইয়াসিন আলী সরদার, আপনাকে ধন্যবাদ। আমি বরিশালের সিভিল সার্জন ডক্টর মিজানুর রহমানের কাছে জানতে চাইবো যে আমরা দেখতে পাচ্ছি যে পুষ্টি খাতে যে আমরা নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে চাইছিলাম, তাতে আমরা ঠিক সঠিক পথে নেই। বরিশালের পার্সপেক্টিভে এই বিষয়টি আপনি কি একমত, নাকি আপনি দ্বিমত পোষণ করছেন? ডক্টর মিজানুর রহমান। দেখুন, আমি যদি আমার যে ডাক্তারি জীবনের উষালগুলির কথা বলি, তখন আমরা দেখতে পেয়েছিলাম যে আমাদের হাসপাতালগুলো ম্যালনিউট্রিশনের ম্যারাসমাস এবং কোয়াশিওরকর এই দুইটা পেশেন্টে হাসপাতালটা পরিপূর্ণ থাকতো, অ্যাটলিস্ট শিশু ওয়ার্ড। এখন তো ম্যারাসমাস কোয়াশিওরকর বলতে নাই, তবে হ্যাঁ আছে, বয়সের তুলনায় খাটো, বয়সের তুলনায় কৃষকায়, এটা আছে। এবং এটার পর্যায়ে হচ্ছে আপনার বরিশালে 45%, এটা অনেক বেশি। তো আমরা এটা কম আনার চেষ্টা করতেছি এইভাবে যে আমাদের পুষ্টি কর্নার, হাসপাতালের ওই আঙ্গিকে পুষ্টি কর্নার দেওয়া হয়েছে, পুষ্টি কর্নারে মায়েদের শিক্ষা দেওয়া হয়
এবং আমাদের সরকারি সার্ভিসের আবরুতে বিভিন্ন রকমের এনজিও আমাদের সহযোগী শক্তি হিসেবে কাজ করতেছে, যেমন সেভ দি চিলড্রেন, স্প্রিং, শিখা, অন্যান্যগুলো আমাদের অনেক এনজিও কাজ করতেছে। তারা মায়েদের পুষ্টি জ্ঞান দিচ্ছে, বাচ্চাদের কি খাওয়াইতে হবে না সেই জ্ঞানটা দিচ্ছে। আশা করি এটা আমরা কাটিয়ে উঠতে সক্ষম হব। ডক্টর মিজানুর রহমান, আপনি এই যে এই পুষ্টির বিষয়ে অর্জন করার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটিকে মনে করেন, যে এই কারণে? যেটা মনে করি, আমাদের প্রান্তিক পর্যায়ের আমাদের মায়েদের এখন যেখানে শিক্ষার আলো ভালোভাবে পৌঁছে নাই, আমাদের মায়েদেরকে শিক্ষিত করে তুলতে হবে। তাদের আঙ্গিক বা বাজার থেকে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে কোন কোন জিনিসটা দ্বারা তাদের বাচ্চাকে তারা ব্যালেন্স ডায়েট দিতে সক্ষম হবে, এই নিউট্রিশনের জ্ঞান, এই পুষ্টির জ্ঞানটা আমরা এখন সর্বাঙ্গিকে সর্বসময় ভালোভাবে দিতে পারিনি, দিতে সক্ষমই নেই। আশা করি আমরা এভাবে সক্ষম হব। ডাক্তার মিজানুর রহমান, আপনাকে ধন্যবাদ। আমি বগুড়ার সিভিল সার্জন ডাক্তার আফজাল হোসেনের কাছে বগুড়ার পরিস্থিতি জানতে চাইবো, যে বগুড়ার পুষ্টি পরিস্থিতি দিয়ে আমরা আসলে কোন জায়গায় আছি, আমরা লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে সঠিক পথে আছি কিনা, সঠিক পথে অর্জনের পথে আমাদের প্রধান বাধাগুলি কি? ডক্টর আফজাল হোসেন। ধন্যবাদ। আমরা বগুড়ার যে পুষ্টি প্রোগ্রাম, সরকারের যে পুষ্টি প্রোগ্রাম আছে, যেটা অত্যন্ত ভালোভাবে স্মুথলি চলতেছে। আমরা কমিউনিটি ক্লিনিক, স্যাটেলাইট সেন্টার, উন্নয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর হাসপাতাল, এইগুলোতে আমাদের পুষ্টি কর্নার, আইএমসি কর্নারের সাথে পুষ্টি কর্নার আছে। সেই পুষ্টি কর্নারে একটা ট্রে থাকে, সেই ট্রেতে চাল, ডাল, আলু, সবজি, ডিম, তেল রেখে মায়েদেরকে, যেসব বাচ্চারা আসে তাদেরকে এই খাদ্য কিভাবে তৈরি করতে হয় শিখিয়ে দেওয়া হয়। আবার কমিউনিটি ক্লিনিকে আমরা পুষ্টিদেরকে, যেসব বাচ্চারা আসে তাদেরকে এই খাদ্য কিভাবে তৈরি করতে হয় শিখিয়ে দেওয়া হয়। আবার কমিউনিটি ক্লিনিকে আমরা পুষ্টি বাগান করেছি, এবং আমাদের এখানে এনজিও সহ ডাক্তার আফজাল হোসেন, আমি আসলে জানতে চাইছিলাম যে আপনাদের এই পুষ্টির লক্ষ্যমাত্রা অর্জনে কোন রকম চ্যালেঞ্জ আছে কিনা, কোন রকম বাধা আছে কিনা, যার জন্য আপনারা এটি অর্জন করতে পারছেন না বা আপনাদের পথটি একটু দুর্গম হচ্ছে? জনাব আফজাল হোসেন। চ্যালেঞ্জ হলো একটা হলো বাল্যবিবাহ বন্ধ করতে হবে। যাদের বাল্যবিবাহ একটা বড় কারণ তাদের শিক্ষা প্ল্যানিংয়ের অভাব, আর এই শিক্ষা গ্রামগঞ্জে ইত্যাদিতে ছড়িয়ে দিতে হবে। যেখানে অঞ্চলে অনেক লোক আমাদের অশিক্ষিত আছে, মায়েরা যদি শিক্ষিত হয় তাহলে তারা খাদ্য সম্বন্ধে সম্যক জ্ঞান আসবে, পুষ্টি খাবার তারা তৈরি করতে পারবে। আমরা যে পুষ্টি জ্ঞান দিচ্ছি এই জ্ঞানটাকে তারা ভালোভাবে ব্যবহার করতে পারবে। এই শিক্ষাটাই এখন হলো বড় সমস্যা, আমাদের মায়েদেরকে শিক্ষিত করা। ডক্টর আজহারুল ইসলাম, ডক্টর আফজাল হোসেন, আপনাকে ধন্যবাদ। আমি একটু ডক্টর মোহাম্মদ আজহারুল ইসলাম আপনার কাছে যাব। যে সিলেট, আমরা জানি যে সিলেট দেশের অন্যান্য অঞ্চলগুলি থেকে একটু ধনাঢ্য এলাকা, তারপরেও সিলেটে পুষ্টি নিয়ে বিভিন্ন রকম প্রবলেম আছে। আপনার মুখে শুনবো যে আসলে এই সমস্যাগুলির মধ্যে সবচেয়ে প্রকট কোনটা পুষ্টির বিষয়ে আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করার ক্ষেত্রে? ডক্টর মোহাম্মদ আজহারুল ইসলাম। ধন্যবাদ আপনাকে। আমাদের সিলেট অঞ্চল যদিও একটা ধনী এলাকা, তবু এখানে পাহাড়, সমতল ভূমি এবং হাওর বিল বেষ্টিত বিদায় এখানে এখনও পুষ্টির সমস্যাটা, মূলধারার পুষ্টি কার্যক্রম, পুষ্টি সেবাটা এখনও যথাযথভাবে পৌঁছাতে পারিনি। তবুও আমাদের অর্জন কিন্তু কম নয়। এখন এটা বাংলাদেশেরই একটা বড় সমস্যা। আমাদের বয়সের তুলনায় আমাদের খর্বকায়ত্ব একটা বড় সমস্যা, কম ওজনের বাচ্চা প্রসব করানো এটাও একটা বড় সমস্যা। সেই সমস্যাটাতে আমরা ধীরে ধীরে এগোচ্ছি। আমাদের স্বাস্থ্যকর্মীরা, কমিউনিটি ক্লিনিকের কর্মীরা এবং আমরা ডাক্তার সমাজ, ইউনিসেফের সহযোগিতায় আমাদের এই অর্জনগুলোও কিন্তু কম নয়। আমাদের অর্জন 2007 সালে আমাদের খর্বকায়তা ছিল যে 2025 সালে যা অর্জন করতে হবে 3.3%, আমাদের এখন অর্জন 2.7%। আমাদের রক্ত স্বল্পতার দিক দিয়ে আমরা একটু পিছিয়ে আছি। আমাদের অর্জন এখানে 0.6%, আমাদের 5.2%-এ যেতে হবে 25 সাল নাগাদ। এটা আমাদের জন্য একটা বড় সমস্যা। ইতিমধ্যে আমরা
পুষ্টি নির্মূলের জন্য, আমরা রক্ত স্বল্পতা দূরীকরণের জন্য, শিশুর খর্বাকায়িত এবং ক্ষীণ স্বাস্থ্যের জন্য যে সমস্ত ব্যবস্থা আমরা নিয়েছি, তার মধ্যে উল্লেখযোগ্য হলো গণসচেতনতা, সামাজিক সচেতনতা এবং ধর্মীয় মূল্যবোধ এবং ধর্মীয় নেতৃবৃন্দদেরকে কাজে লাগিয়ে আমরা এই কুসংস্কারগুলো দূর করার চেষ্টা করছি। আমাদের হাতের কাছে যে সমস্ত সবজি পাওয়া যায়, যে সমস্ত শাকসবজি পাওয়া যায়, সেইগুলি যে অত্যন্ত পুষ্টিকর, সেগুলি আমরা ইতিমধ্যেই বোঝাতে ডাক্তার মোহাম্মদ পেরেছি। আজহারুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু রাঙ্গুনিয়া উপজেলা হেলথ কমপ্লেক্সের মেডিকেল অফিসার, চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা হেলথ কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার নাবিল চৌধুরীর সাথে কথা বলতে চাইবো যে আপনার উপজেলার পুষ্টি বিষয়ক চিত্রটা কি, মানুষ এই বিষয়ে পরামর্শ নিতে আসে কিনা, আপনি যদি খুব সংক্ষেপে আমাদেরকে বলেন ডাক্তার নাবিল চৌধুরী। জি, ধন্যবাদ। উপজেলা পর্যায়ে কাজ করতে যেয়ে আমি যেটা দেখেছি যে উপজেলায় আমাদের মেনলি ডিপেন্ড করতে হয় কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার যারা আছে, আমরা সিএসএবি বলি, ওদের উপর। তো ওদের ক্ষেত্রে দেখা যায় যে প্রসবী বা প্রসবোত্তর মায়েরা যখন আসে রক্ত স্বল্পতা নিয়ে, তারা করে কি একটা আয়রন ট্যাবলেট দিয়ে দেয়। কিন্তু আমাদের এখানে একটা বেসিক একটা ঘাটতি রয়ে গেছে যে হিমোগ্লোবিন, আসলে হিমোগ্লোবিনের মধ্যে দুটো পোর্শন আছে, হিম এবং গ্লোবিন। হিম অর্থ লৌহ আর গ্লোবিন অর্থ প্রোটিন। তো আমরা যদি শুধু একটা আয়রন ট্যাবলেট দিয়ে দিই, হিম অংশটা আমরা পূরণ করতে পারছি, কিন্তু যে গ্লোবিন যেটা প্রোটিনটা আছে সেই ঘাটতিটা কিন্তু রয়ে যাচ্ছে। তো যেখানে দেখা যায় যে শুধুমাত্র একটা আয়রন ট্যাবলেট দিলে রক্ত স্বল্পতাটা পূরণ হয় না। সেজন্য আমাদেরকে জনগণকে আরেকটু সম্পৃক্ত করতে হবে, আর কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার যারা আছে তাদেরকেও এই বিষয়ে ট্রেনিং দিতে হবে যে কীভাবে রক্ত স্বল্পতাটা পূরণ করা যায়। সেক্ষেত্রে আমরা দৃষ্টি দিতে পারি আমাদের লোকাল যে খাবারগুলো পাওয়া যায় সেখানের মধ্যে কোথায় কোথায় আমরা আয়রনটা পেতে পারি, কোথায় কোথায় আমরা প্রোটিনটা পেতে পারি। আর মানুষকে আরেকটু সচেতন করতে হবে যে কোন কোন খাবার, দামি খাবারের প্রয়োজন নেই, কোন কোন খাবারগুলো খেলে আমরা সহজেই পুষ্টিগুলো পেতে পারি, আর সেই খাবারের রন্ধন প্রণালীটা কীরকম হবে, কতটুকু আমরা সিদ্ধ করব, কতক্ষণ আমরা চুলায় রাখবো। দেখা যাচ্ছে অনেকক্ষণ রান্না করলে বা অনেকক্ষণ ভিজিয়ে রাখলে আমরা অনেকটা পুষ্টি হারিয়ে ফেলি। ডাক্তার নাবিল চৌধুরী, আপনাকে ধন্যবাদ। ডাক্তার মোহাম্মদ আজহারুল ইসলাম, ডাক্তার আফজাল হোসেন, ডাক্তার মিজানুর রহমান এবং ডাক্তার মোহাম্মদ ইয়াসিন আলী সর্দার। এই স্পিক একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।